বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি কথা বলবো এজাহার বর্ণিত সাক্ষীদের বিষয়ে। মামলার বাদী থানায় এসে এজাহার যখন এজাহার দাখিল করেন, এজাহারে সাক্ষীদের নাম, ঠিকানা, বয়স উল্লেখ করে এজাহার দাখিল করেন। অফিসার ইনচার্জ উক্ত এজাহার মামলা হিসাবে লিপিবদ্ধ করার পরে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, সাক্ষীদের জবানবন্দি, এজাহার বর্ণিত যে সাক্ষী বাদী উল্লেখ করেছেন এই এজাহার বর্ণিত সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করে তাদের যে বক্তব্য তদন্তকারী কর্মকর্তা পৃথক কাগজে লিপিবদ্ধ করেন এবং সিআরপিসি 161 ধারা মোতাবেক এই জবানবন্দি তদন্তকারী কর্মকর্তা লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধকৃত জবানবন্দি মামলার তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত সম্পূর্ণ হয়, এই জবানবন্দি অভিযোগপত্রের অন্যান্য এভিডেন্স, অন্যান্য কাগজপত্রের সঙ্গে এই জবানবন্দির কপি আদালতে অভিযোগপত্রের সঙ্গে সাবমিট করেন অথবা দাখিল করেন। এই জবানবন্দির গুরুত্ব অপরিসীম। মামলার বিচারকালে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, আদালত সাক্ষীদেরকে নোটিশ করেন জিজ্ঞাসাবাদ করার জন্য এবং আদালতে সাক্ষী হাজির হয়ে তার বক্তব্য প্রদান করেন। তারপরে মামলার বিচার কাজ সম্পূর্ণ হয়। এখন প্রশ্ন হলো, তদন্তকারী কর্মকর্তা এজাহারে বর্ণিত সাক্ষী ব্যতীত অন্য কোনো সাক্ষী নিতে পারেন কিনা? হ্যাঁ, তদন্তকারী কর্মকর্তা এজাহারে বাদী যে এজাহারে উল্লেখ করেছেন যে সাক্ষীদের নাম, ঠিকানা, এছাড়াও নিরপেক্ষ ঘটনাস্থলে ঘটনার বিষয়ে জানে এমন কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং নিরপেক্ষ সাক্ষীদেরকে সাক্ষী হিসাবে সাক্ষীদের জবানবন্দি সাক্ষী হিসাবে লিপিবদ্ধ করতে পারেন। এখন মামলাটি চার্জশিট বা অভিযোগপত্র দেওয়ার পরে যখন বিচার প্রক্রিয়া শুরু হয়, তখন আদালত সাক্ষীর প্রতি বিচারের জন্য যখন মামলাটি প্রস্তুত হয়, তখন আদালত সাক্ষীর প্রতি প্রথমে সমন ইস্যু করেন। এই সমনটি 2 কপিতে লিপিবদ্ধ হয় এবং সমনের গায়ে, সমনের মধ্যে ধার্য তারিখ এবং সময় উল্লেখ থাকে। সাক্ষীদেরকে ওই ধার্য তারিখে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নির্দেশ প্রদান থাকে। এই সাক্ষীর সমন থানায় আসে 2 কপিতে। থানায় অফিসার ইনচার্জ এই সাক্ষী সমন একজন অফিসারের মাধ্যমে সাক্ষীর প্রতি জারি করেন। জারি করে অপর কপি আপনার আদালতে প্রেরণ করেন। নোটিশ জারি হয়েছে মর্মে আদালত ওই সমনের কপি প্রাপ্ত হন। এখন সাক্ষী সমনে ধার্য তারিখে যদি হাজির না হয়, নিয়ম হচ্ছে ধার্য তারিখে হাজির হয়ে যত দ্রুত সম্ভব সাক্ষ্য প্রদান করবেন। যারা সাক্ষী মামলা, মনে রাখবেন, সাক্ষী দ্রুত যদি আপনি প্রদান করেন, মামলার বিচার কাজ দ্রুত সম্পূর্ণ হবে। আর যদি ডিলে করেন, সাক্ষী যদি না যায় সময় মতো, তাহলে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হতে দেরি হয়। এখন অনেক ক্ষেত্রে প্রথম সমন ইস্যু করার পরে সাক্ষী হাজির হয় না, কোনো কারণে বা ব্যক্তিগত কারণে বা অন্য কোনো কারণে সাক্ষী আদালতে হাজির হয়নি বা হয় না। তখন আদালত পরবর্তী আবার একটা ধার্য তারিখ করেন এবং সাক্ষীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। কয়েকবার যদি দেখা যায় সমন
গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়া সত্ত্বেও সাক্ষী হাজির হচ্ছে না, তারপরে আদালত কিন্তু নন বিলেবল ওয়ারেন্ট ইস্যু করে। নন বিলেবল ওয়ারেন্ট হচ্ছে জামিনের অযোগ্য ওয়ারেন্ট, অর্থাৎ পুলিশ এই জামিনের অযোগ্য ওয়ারেন্ট থানায় প্রেরণ করলে পুলিশ আপনাকে কিন্তু অ্যারেস্ট করে থানায় নিয়ে আসবে। এখন সাক্ষীকেও পুলিশ অ্যারেস্ট করতে পারে, যখন নন বেলেবল ওয়ারেন্ট কোর্ট থেকে ইস্যু হয় সাক্ষীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে পারেন। সাক্ষী থানায় থাকবে, পরের দিন পুলিশ সাক্ষীকে উপস্থাপন করবে আদালতে, এরপরে আদালত সাক্ষী নেওয়ার পরে আদালত ডিসিশন দিবে আপনাকে মুক্তি দিবে নাকি আপনি হাজতে যাবেন। তবে সাধারণত সাক্ষী দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সময় মতো সাক্ষী না দিলে মনে রাখবেন আপনাদের প্রতি ওয়ারেন্ট ইস্যু হতে পারে। অতএব সাক্ষী আপনি যাই দেন না কেন, আপনি কোর্টে গিয়ে সাক্ষী দিবেন। সাক্ষী দেওয়ার আগে আপনার করণীয় কি? আপনি আদালতে যাবেন, যে আদালত হতে আপনার প্রতি সমন বা ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই আদালতের মামলার যে কোর্ট পুলিশ পরিদর্শক আছে, এই কোর্ট পুলিশ পরিদর্শকের কাছে যাবেন। ওখানে গিয়ে মামলার ডকেট দেখবেন, আপনার যে মামলা আপনাকে মামলার ডকেট দেওয়া হবে। তদন্তকারী কর্মকর্তা যে জবানবন্দি লিপিবদ্ধ করে আপনার আদালতে প্রেরণ করেছিল ওই জবানবন্দির কপি ওখানে দেওয়া থাকবে। ওই জবানবন্দির কপি প্রয়োজনে আপনি 2-3 বার করে নেবেন, রিভাইজ দিবেন। আপনার জবানবন্দির আদালতে সাক্ষী দেওয়ার আগে আপনি প্রয়োজনে সাক্ষীর যে জবানবন্দি তদন্তকারী কর্মকর্তা লিপিবদ্ধ করেছিল আপনি ওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি আদালতে সাক্ষী দিবেন। অনেক সময় আপনার ঘটনার তারিখ ও সময়, ঘটনাস্থল এটা মনে নাও থাকতে পারে। এই জন্য আপনি কোর্ট পুলিশ পরিদর্শকের রুমে গিয়ে আপনি মামলার ডকেট নিয়ে আপনি ওটা দেখে নেবেন। তাহলে আপনার স্মৃতিতে চলে আসবে সব। এখন সাক্ষী দেওয়ার পরে মামলা সমস্ত সাক্ষী প্রদানের পরে যুক্তিতর্ক একটা ডেট হয় এবং রায়ের দিন উল্লেখ করেন আদালত। এক্ষেত্রে সাক্ষী শুধু যে এজাহার বর্ণিত সাক্ষী দিবেন তা না, নিরপেক্ষ সাক্ষী যেটা লিপিবদ্ধ করেন তদন্তকারী কর্মকর্তা তারাও সাক্ষী দিবেন। মামলায় তদন্তকারী কর্মকর্তাকেও সাক্ষী হিসাবে ডাকা হয়, মামলা রুজুকারী অফিসারকেও সাক্ষী হিসাবে ডাকা হয় আদালতে। আমরাও কিন্তু নিজেরাও সাক্ষী দিয়ে থাকি। যেমন আমার এখন যেহেতু অনেক মামলা তদন্ত করেছি, আমার প্রতি মাসে 2-1টা সাক্ষী থাকে বিভিন্ন আদালতে। আমাদেরকেও সাক্ষী দেওয়ার জন্য আদালতে যেতে হয়। মনে রাখবেন, সাক্ষী নোটিশ জারি হওয়ার পরে আপনি অবশ্যই আদালতে যাবেন, অবশ্যই সাক্ষী দিবেন। তাহলে মামলাটির বিচার কার্য দ্রুত সম্পূর্ণ হবে, না হলে মামলার বিচার কার্য দেরি হবে। আপনার কারণে, সাক্ষীর কারণে মামলাটি বিচার দীর্ঘায়িত হবে। অতএব যারা মামলার সাক্ষী আপনারা দ্রুত আদালতে উপস্থিত হয়ে আদালতের নিয়ম মোতাবেক সাক্ষ্য প্রদান করবেন। আজকে এই সাক্ষী সম্পর্কে এ পর্যন্তই আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন নতুন পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।